দিকে শেখ হাসিনার নির্দেশে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানকে হত্যা, রিমান্ডে ভয়াবহ গোপন তথ্য ফাঁস করল খুনি মোজাফফর হোসেন। যে হত্যায় সরাসরি জড়িত ছিল বিএনপির প্রভাবশালী 10 জন নেতা। ৪৫ বছর পর গ্রেপ্তার হয়েছেন প্রধান আসামি মোজাফফর হোসেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার নির্দেশ দিয়েছিলেন, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার সরাসরি নির্দেশ ছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় সরাসরি জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে রিমান্ডে নেওয়া হয়েছে। হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার প্রথম সুবিধাভোগী ছিল এরশাদ ও আওয়ামী লীগ, আর ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সহযোগিতায় এই হত্যাকাণ্ড হতে পারে। জিয়াউর রহমান হত্যা ছিল রাজনৈতিক কারণে। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের একটু বিস্তারিত জানিয়ে দিই। হয়তোবা অনেকেই জানেন যে ৪৫ বছর পালিয়ে থাকার পর মেজর জিয়ার খুনি গত দুদিন আগে গ্রেপ্তার হয়েছে। দিন আগে রিমান্ডে দেওয়া হয়েছে এবং সেই রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়ানক চাঞ্চল্যকর তথ্য। দর্শক, এবার শেখ হাসিনার সরাসরি নির্দেশে ভারতের মদদে জিয়াউর রহমানকে শেষ করে দেওয়া হয় এবং এর থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে মেজর জিয়ার এই কাজের সাথে বা তাকে সরিয়ে দেওয়ার কাজের সাথে জড়িত ছিল বিএনপির প্রভাবশালী 10 জন নেতাকর্মী, যারা নাকি ইতিমধ্যে এখনও দেশে আছে। তাহলে তাদের কেন ধরা হচ্ছে না? এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নাম, ঠিকানা সহ তারা কোন পদে আছে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। দর্শক, এই ৪৫ বছর ৫০ বছর পরে মেজর জিয়াকে কিভাবে পৃথিবী থেকে সরানো হয়েছিল তার আসল রহস্য আজকে ফাঁস হয়েছে। তার আসল তথ্য এতদিন গোপন করা হয়েছিল। কথা বাড়াচ্ছি না, চলুন শুরুতে আমরা সেই আসল তথ্য জেনে আসি যে কি হয়েছিল সেই রাতে। তারপর দেখব বিএনপির কারা কারা জড়িত ছিল এই কাজের সাথে। সাংবাদিক ইলিয়াস যেই তথ্য তুলে ধরেছে তাতে করে বিএনপি ভয়ানক বিপদে পড়তে পারে। তো দর্শক, একটা লাইক দিয়ে মতামত করবেন যে এই কাজে যারা জড়িত তাদের কি ধরনের শাস্তি দেওয়া উচিত। তো দর্শক, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চলুন বিস্তারিত দেখে আসা যাক। তখন গভীর, চারদিকে এক গা ছমছমে নীরবতা। সময়টা 1981 সালের 30 মে, ভোর হতে আর মাত্র কিছুক্ষণ বাকি। চট্টগ্রামের পাহাড় ঘেরা সার্কিট হাউজের অন্ধকার বারান্দা ধুলো আর কুয়াশায় ঢাকা। কিন্তু কেউ কি জানতো আর মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এই নিস্তব্ধতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? রচিত হবে এদেশের ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত এবং রক্তাক্ত অধ্যায়। আসুন ইতিহাসের সেই অভিশপ্ত কক্ষের ঠিক ভেতরে প্রবেশ করা যাক, যেখানে ঘড়ির কাঁটার টিকটিক শব্দের চেয়েও তীব্র হয়ে উঠেছিল মানুষের হৃদয় স্পন্দন। সেদিনের সেই নির্মম ও বর্বরচিত ঘটনার একেবারে শেষ মুহূর্তের এক হাড় হিম করা বিবরণ আজও মানুষের বুকে কাঁপন ধরায়। তৎকালীন প্রেসিডেন্ট শহীদ জিয়ার ঘরের দরজার ঠিক ওপাশে সবচেয়ে কাছে দাঁড়িয়েছিল তৎকালীন মেজর মোজাফফর আর ক্যাপ্টেন মোসলেহউদ্দিন। এই মেজর মোজাফফর সম্প্রতি জিবির হাতে গ্রেফতার হয়েছেন। কিন্তু কি এক অবিশ্বাস্য দৃশ্য! লৌহমানব হিসেবে পরিচিত মেজর মোজাফফর তখন ভয়ে থরথর করে কাঁপছিল। তার চোখে মুখে তখন আসন্ন ঝড়ের স্পষ্ট আতঙ্ক। অন্যদিকে ক্যাপ্টেন মোসলেহউদ্দিন তখন প্রেসিডেন্টকে আশ্বস্ত করার এক মরিয়া চেষ্টা চালাচ্ছিল। সে অত্যন্ত নিচু এবং কম্পিত কণ্ঠে বলছিল, স্যার, আপনি একদমই ঘাবড়াবেন না, এখানে ভয়ের কিছুই নেই। ভাবতে অবাক লাগে কি চরম আত্মপ্রবঞ্চনা! ওই দুই সেনা কর্মকর্তা মোজাফফর এবং মোসলেহউদ্দিন তখনও মনে প্রাণে বিশ্বাস করছিল তারা কেবল জিয়াউর রহমানকে ওখান থেকে নিরাপদ কোনো স্থানে তুলে নিতে এসেছে, তার জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দিতে নয়। কিন্তু তাদের পেছনেই ওত পেতে দাঁড়িয়েছিল এক চরম নিয়তি। লেফটেন্যান্ট কর্নেল মতিও তখন তাদের ঠিক পাশেই অবস্থান করছিল। কিন্তু রাষ্ট্রপ্রধানের প্রতি তার মনে বিন্দুমাত্র দয়া, মায়া বা শ্রদ্ধাবোধ ছিল না। সে প্রেসিডেন্টকে আত্মপক্ষ সমর্থনের বা একটিমাত্র বাক্য উচ্চারণ করার কোনো সুযোগ দিল না। মোসলেহউদ্দিনের ঠোঁট থেকে সেই আশ্বাসের বাণী বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই মতি তার হাতের এসএমজি থেকে এক ঝাঁক তপ্ত বুলেট ছুড়ে দেয়। তীব্র গর্জন করে ওঠে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। ঝাঁকে ঝাঁকে সীসার বুলেট এসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শরীরের ডান দিক একেবারে ঝাঁঝরা করে ফেলে। ঘরের দরজার ঠিক সামনেই মুখ থুবড়ে মেঝেতে লুটিয়ে পড়েন দেশের সেই মহান সিপাহসালার। সার্কিট হাউজের সেই বিলাসবহুল কক্ষের মেঝে মুহূর্তের মধ্যেই ভেসে যায়
তাজারের বন্যায়। কিন্তু আক্রোশের আগ এখানেই নিভে যায়নি। উন্মত্ততায় ঘাতক মতি যেন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল। সে তার তপ্ত বন্দুকের নল দিয়ে জিয়াউর রহমানের নিথর এবং প্রাণহীন দেহটি উল্টিয়ে নেয়। তারপর পরম ঘৃণায় এবং আক্রোশে তার মুখমণ্ডল আর বুকের উপর এসএমজির ট্রিগার চেপে ধরে অবিরাম ফায়ার করতে থাকে, যতক্ষণ না পুরো ম্যাগাজিন খালি হয়ে যায়। বুলেটের তীব্র আঘাতে ক্ষতবিক্ষত এবং ছিন্নভিন্ন হয়ে যায় জিয়াউর রহমানের অবয়ব। কোনো সুস্থ মানুষ কল্পনাও করতে পারবে না কি ভয়ানক ক্ষোভ আর নির্মম আক্রোশ কর্নেল মতি তার মনের গহীনে পুষে রেখেছিল। এই বর্বরচিত অধ্যায়টি শেষ করে হামলাকারীরা অত্যন্ত দ্রুততার সাথে সার্কিট হাউস ছেড়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা নিজেদের আহত 2 সঙ্গীকেও সাথে নিয়ে যায়। পুরো ঘটনাটি সম্পন্ন হতে সময় লেগেছিল মাত্র 20 মিনিটেরও কম। সেই অভিশপ্ত ভোরের পর কেটে গেছে দীর্ঘ 45টি বছর। গঙ্গা পদ্মা দিয়ে বয়ে গেছে বহু জল। ক্ষমতার মসনদ বদলেছে এদেশের রাজনৈতিক মানচিত্র, কিন্তু সেই ট্র্যাজেডির অন্যতম দণ্ডপ্রাপ্ত আসামি মোজাফফর হোসেনের কোনো হদিশ মেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গিয়েছিল। দীর্ঘ 4.5 দশক ধরে সে নিজের আসল পরিচয় ধুলোয় মিশিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে পালিয়ে বেরিয়েছিল। ভেবেছিল মহাকালের গর্ভে হয়তো চাপা পড়ে গেছে তার সেই অপরাধের ইতিহাস, কিন্তু প্রকৃতি তার বিচার তুলে রাখেনি। অপরাধীর একটিমাত্র ছোট্ট ভুলই তার দীর্ঘদিনের সেই নিশ্ছিদ্র ছদ্মবেশের অবসান ঘটিয়ে দেয়। আর সেই ভুলের সুতো ধরে অতি সম্প্রতি রাজধানীর অত্যন্ত ভিআইপি এবং সুরক্ষিত এলাকা বনানী ডিওএসএসে এক অবিশ্বাস্য ও নাটকীয় ঝটিকা অভিযান চালিয়ে এই পলাতক আসামিকে লোহার খাঁচায় পুরেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বা ডিবি। মোজাফফর হোসেনের এই আত্মগোপন ও পালিয়ে থাকার কৌশলটি ছিল যে কোনো আন্তর্জাতিক থ্রিলারের চেয়েও টানটান এবং উত্তেজনাকর। সে নিজের আসল পরিচয় সমাজ থেকে সম্পূর্ণ মুছে ফেলেছিল। নিজের চেহারা, দাড়ি, গোঁফ, চালচলন এবং পোশাক আশাকে এনেছিল আমূল পরিবর্তন। দীর্ঘ 45 বছর ধরে সে তার নিজের সম্পর্কিত স্বজন, পরিবার এবং পুরনো চেনা বন্ধু বান্ধবদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন রেখেছিল। একজন সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে ডিওএইচএস এলাকাটি তার চেনা এবং স্বস্তিদায়ক পরিবেশ ছিল, কিন্তু এখানে সে নিজেকে একজন অত্যন্ত নিরীহ, বয়োবৃদ্ধ, পরহেজগার এবং সম্পূর্ণ রাজনীতি বিমুখ সাধারণ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। নিয়মিত মসজিদে গিয়ে প্রথম কাতারে নামাজ পড়া, প্রতিবেশীদের সাথে মৃদু সম্ভাষণ বিনিময় করা, সব মিলিয়ে সে এমন এক সাধু অবয়ব তৈরি করেছিল যা দেখে তার আশপাশের কেউই দূরতম কল্পনাতেও আনতে পারেনি যে তাদের ঠিক পাশেই পরম শান্তিতে বসবাসকারী এই বৃদ্ধই আসলে এদেশের ইতিহাসের অন্যতম বড় রাষ্ট্রপ্রধান জিয়াউর রহমানের। কিন্তু কিভাবে ডিবির গোয়েন্দারা এই অসম্ভবকে সম্ভব করলেন? এই রোমহর্ষক অভিযানের নেপথ্য কাহিনী জানতে চাইলে অভিযানে থাকা ডিবির একজন অত্যন্ত বিচক্ষণ কর্মকর্তা জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে অপরাধীরা কত ধরনের রূপ পরিবর্তন করতে পারে তার জলযন্ত্র প্রমাণ এই মোজাফফর। সে নিজের অবয়ব, চালচলন, এমনকি পেশা ও বাসস্থান পরিবর্তন করে এতদিন একটি সম্পূর্ণ ভিন্ন জাল পরিচয় ধারণ করে আসছিল। কিন্তু অপরাধ যতই নিখুঁত হোক না কেন, প্রকৃতির কোনো এক অলিখিত নিয়মে অপরাধী তার অসতর্কতার কোনো না কোনো চিহ্ন রেখে যায়। আর সেই ছোট্ট সূত্রটি ধরেই ডিবির চৌকস দল এই অসাধ্য সাধন করেছেন। গ্রেফতারের সেই মূল সূত্রটি ছিল অত্যন্ত চমৎকার এবং এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা সম্ভব। যে কারণে এই ঘটনাটা শুধুমাত্র জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিংবা ওই সেনা বিদ্রোহ হয়েছিল ওই দিন 30 মে, শুধু এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এটার জন্য আমি মনে করি তারেক রহমানকে আরো বেশি কি বলবো যে দায়িত্বশীল এবং সতর্কভাবে পদক্ষেপ নিতে হবে। আজকে সকালে দেখলাম যে তারেক রহমান আমার দেশ পত্রিকা একটা নিউজ করেছে, সেখানে তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলেছেন যে তারেক রহমান ভারত সফরে যাচ্ছে না। আমার জন্য আজকের দিনের সবচাইতে সুন্দর, সবচেয়ে খুশির খবর হচ্ছে এইটা। তারেক রহমান যদি ভারতে না যায়, এটা বাংলাদেশের জন্য, তারেক রহমান না বাংলাদেশের জন্য যেই জায়গায় ভারতকে প্রয়োজন আছে তার অল্টারনেটিভ রাস্তা খুঁজে বের করা দরকার এবং ভারতের সাথে সর্বোচ্চ সংকীর্ণতা দেখানো দরকার। তারেক রহমান যাবে না, এটাও আমার কাছে খুবই সুখবর, এই দেশের জন্য একটা ভালো খবর। তো তারেক রহমান ভারতের সাথে করছে, মুজাফফরকে ধরেছে, 111-এর কুশীলব অনেককে ধরেছে। তার কাছে অনুরোধ থাকবে বিডিআরের পিলখানার হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যারা জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তার করা এবং যে নিরীহ বিডিআর সদস্যরা এখনো পর্যন্ত জেলখানায় আছে প্রায় 450 মানুষ, তাদেরকে বের করে দেয়া। তাদের একটা আপনার বেঞ্চ গঠন করার জন্য তাদের শুনানি করা যাচ্ছে না। অতএব সরকারের কাছে অনুরোধ থাকবে বেঞ্চটা দ্রুত গঠন করে তাদের শুনানির ব্যবস্থা করে তাদেরকে ছেড়ে দেয়া। অনেকের 10 বছর আগে
তার সাজার মেয়াদ শেষ হয়েছে, সেই মানুষগুলো এখন পর্যন্ত জেলখানায় আছে, তাদের প্রতি একটু সদয় হন। আপনার এই মুজাফফরকে আটকের সাথে ওইটার সাথে সম্পৃক্ত, কারণ ওইটাও ভারত ঘটিয়েছে, এইটাও ভারত। সো আপনি তাদের প্রতি সুবিচার করা উচিত। এই মানুষগুলো অপেক্ষায় ছিল যে হাসিনার যদি কোনোদিন পতন হয় তাহলে তারা মুক্তি পাবে। 2 বছর হয়ে গিয়েছে, 2 বছরে 4টা ঈদ তারা সেখানে পালন করেছে। তাদের প্রতি কোনো সরকার বিরোধী দল কেউই সদয় হয় নাই। এটা নিয়ে কেউ কথাও বলে নাই, এটা নিয়ে কেউ দাবিও তোলে নাই শক্তভাবে সরকারের কাছে। এখন পর্যন্ত সংসদেও কোনোদিন কেউ এটা নিয়ে কথা বলে নাই। অথচ উচিত ছিল 5 তারিখেই তাদের সবাইকে বের করে দেয়া। যারা জেনুইন হত্যাকারী তাদেরকে খুঁজে বের করেন, এটা সবাই জানে, তাদের বিচার করেন। এটা একটা। আর যেই ঘটনায় মুজাফফরকে আটক করা হয়েছে সেই ঘটনাতেও আমি মনে করি যে 2 দিন আগে কনক সরোয়ারের ফেসবুক পেজে দেখলাম যে তারেক রহমান মাদারীপুরে গিয়েছেন, সেখানে তার গাড়ি বহরের উপরে পাথর, ইট বা কিছু একটা গাড়িতে নিক্ষেপ করা হয়েছে। তো যেখানে পাথর বা কোনো কিছু ঢেলা দেওয়া সম্ভব হয় সেখানে তো গ্রেনেড মারাও সম্ভব। তাইলে সিকিউরিটিটা দেখভালের দায়িত্ব কার ছিল? কারা দেখেছে? কেন এই সিকিউরিটি লিকেজ কেন হইল? কেন এটা ধরা যায় নাই? কেন এটা নিয়ন্ত্রণ করা যায় নাই? এই জিনিসগুলো আমার মনে হয় আরো বেশি শক্তিশালীভাবে, আরো বেশি সুন্দরভাবে করা উচিত। কারণ হলো আপনার তারেক রহমান যখন ইন্ডিয়ার সাথে আপনার চোখ তুলে তাকাইতে যাবে, নিজের অধিকারের কথা বলবে, মানে বাংলাদেশে শেখ মুজিবের কিন্তু শেখ হাসিনারা যেগুলো বলে, শেখ মুজিবের কিন্তু সেগুলোর বাইরে কিছু গুণ আছে যেগুলোরে শেখ হাসিনা খারাপ বলে। শেখ হাসিনা যেগুলোরে ভালো বলে সেগুলো হলো শেখ মুজিবের খারাপ গুণ। শেখ মুজিবের ভালো গুণ কি ছিল? শেখ মুজিব কোনোদিন পাকিস্তান ভাঙতে চায়নি। শেখ মুজিব শেষ পর্যন্ত চেয়েছিল এই পাকিস্তানের সাথে আবার সে ওআইসিতে গিয়ে যোগ দেয়া, পাকিস্তান প্রধানমন্ত্রী ভুট্টোকে আপনার বাংলাদেশের সফরে আনা, এগুলো কিন্তু ইন্ডিয়া ভালো চোখে দেখে নাই। এই জন্যই শেখ মুজিবকে হত্যায় ইন্ডিয়া জড়িত ছিল এবং এটা ঠেকানো যায়নি। সো ভারত সবসময় তার বিরুদ্ধে যেই চোখ তুলে তাকাবে তাকে তারা হত্যার চেষ্টা করবে। তারেক রহমানকে এরকম কোনো কিছু করলে আমি অবাক হব না, কারণ এখন আমরা বললে আবার অনেকে মনে করতে পারে যে জন্য কিছু বলি না, যে ও হ্যাঁ এখন তারেক রহমানের জন্য এত পীড়িত হয়েছেন। ভাই, তারেক রহমানরে আমি যদি আমার জিজ্ঞেস করেন, গত এই 2 বছরও বহুবার বলেছে যে তারেক রহমানের কিছু জিনিস আছে, তিনার এই গত 5-7 বছরে তার ব্যাপারে যতটুকু জেনেছি, তিনার কিছু ভালো পরিকল্পনা আছে। এটা আমার ভিডিও বোধহয় যারা 2 বছর দেখেছেন এখনো আছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন, বলেছে আগেও। কিন্তু তার আশপাশের কিছু লোকজন এখন ওই যে জাহেদ মায়েদ এগুলোর এই করা হয়েছে, তো এগুলো আমার কাছে ভালো লাগে না। এবং নির্বাচনের আগে তারা যেভাবে কথা বলেছে সেগুলোর বিরুদ্ধে আমি সরাসরি জামাতের পক্ষে অবস্থান নিয়েছি। তাদের কারণে, এটা আমার সমস্যা না, এটা তাদের সমস্যা। তাদের আমাকে জানানো উচিত যে আমরা এই কারণে করেছি। আমি তাদের কাছে আমার এত মাপ চাওয়ার কিছু নেই, তাদের তেল মারার কিছু নেই। তারপরেও তারেক রহমান এখন প্রধানমন্ত্রী এবং এই নির্বাচনের পরে যে পদক্ষেপগুলো নিচ্ছে, এই পদক্ষেপগুলোর কারণে তারেক রহমানকে আমি সাপোর্ট করি এবং আমি চাই তারেক রহমান সারা জীবন ক্ষমতায় থাকুক, আমার কোনো সমস্যা নাই। এখন এই মুহূর্তে যদি তারেক রহমান মনে করেন জামাত ইসলাম, তারা এত ছাড় দিচ্ছে কেন? তারা ছাড় দিচ্ছে কারণ তারা জানে যে এই মুহূর্তে যদি নাকি আমরা বিএনপিকে আওয়ামী লীগের সাথে মিশতে দেই তাহলে এই দেশটা আবার সেই ইন্ডিয়ার পেটে যাবে। সো তার চেয়ে বেটার আমরা বিরোধী দল থাকি, তারেক রহমান ক্ষমতায় থাকুক। এই জন্য তারা ছাড় দিচ্ছে। অনেক কিছুতেই বিরোধী দলের যেই রিয়েক্ট করা দরকার যেভাবে, তারা সেটা করে না। সো আমার যেটা সেটা হচ্ছে যে তারেক রহমান এই মুহূর্তে যদি তার কোনো একটা ক্ষতি হয়, সেই ক্ষেত্রে দেশের ভেতরে কিন্তু বিশাল একটা বিশৃঙ্খলা তৈরি হবে এবং সেই বিশৃঙ্খলা আসলে ঠেকিয়ে রাখা সম্ভব হবে কিনা আমি জানি না। এখন তো সবাই বিএনপি হয়ে গিয়েছে, পুলিশের ভেতরে সবাই বিএনপি, আর্মির ভেতরে ওয়াকার নিজেও এখন বিএনপি। রাষ্ট্রপতি গতকালকে কি বলেছে দেখেন, শেখ হাসিনার এই দমন পীড়ন নির্যাতনের বহিঃপ্রকাশ আপনার জুলাই বিপ্লব। রাষ্ট্রপতি এখন এই কথা বলে, এই বদমাইশের বাচ্চা। সবাই এখন বিএনপি, খালি আমরা হইলাম কি বিএনপি বিরোধী হয়েছি। যাই হোক, তো এই রাতারাতি কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে যাবে। তারেক রহমানের যদি কিছু একটা হয় সেখান থেকে দেশকে, এবং এইবার যদি ইন্ডিয়া আপনার কোনোভাবে নিয়ন্ত্রণ নিতে পারে, সেই নিয়ন্ত্রণ কিন্তু আপনার 2-4 কোটি মানুষের মেরে হলেও তারা সেখানে সেই নিয়ন্ত্রণ ধরে রাখবে। এই কারণে আমরা মনে করি তারেক রহমান এই বিচারগুলো করতে যাচ্ছে, আমরা এটার সমর্থন জানাই, সাধুবাদ জানাই। আমাদের পক্ষ থেকে কিছু করণীয় থাকলে সেটা করতেও চাই, সব দিক থেকে সমর্থন দিতে চাই, কিন্তু করতে হইলে শক্ত হয়ে, মাজা কোমর শক্ত করে তারপরে করতে হবে। নিজের নিরাপত্তা দেখতে হবে এবং ভারতের সাথে আমাদের এই পর্যন্ত 1971 সালের আগ থেকে এই পর্যন্ত কি ঘটনা, কিভাবে এই যে মেজর মুজাফফর, সে নিজে আপনার ছিল
আপনার রক্ষী বাহিনীর সদস্য ছিল। সে রক্ষী বাহিনীর প্রথম কমিশন পাওয়া অফিসার, সে রয়ের সদস্য ছিল। সো এই তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।